তৃতীয় অধ্যায়। কিন্তু যৌবন জয়ী হলো। পাভেল টাইফয়েড জ্বরে মারা পড়েনি। এই নিয়ে 4 বার সে মৃত্যুর সীমান্ত রেখা ছুঁয়ে জীবনের এলাকায় ফিরে এলো। পুরো 1 মাস কেটে গেছে তার বিছানা ছেড়ে ওঠার সামর্থ্য ফিরে পেতে। শীর্ণ বিবর্ণ দেহে, কাঁপন ধরা পায়ে, দেওয়াল ঘেঁষে শরীরের ভর রেখে সে দুর্বলভাবে টলতে টলতে ঘরের মধ্যে চলাফেরা করছে। মায়ের সাহায্যে জানালাটার কাছে এসে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রইল বাইরের রাস্তাটার দিকে চেয়ে, যেখানে বরফ গলা জল জমে উঠে বসন্ত ভোরের সূর্যের আলোয় চিকচিক করছে। বছরের প্রথম উষ্ণ হাওয়া বইতে শুরু করেছে। জানালাটার ঠিক সামনেই চেরি গাছের ডালে বসে ধূসর বুকওয়ালা একটা চড়ুই পাখি ঠোঁট দিয়ে তার পালকগুলো আঁচড়ে পরিষ্কার করে নিচ্ছিল, আর মাঝে মাঝে দ্রুত চোখে অস্বস্তির সঙ্গে তাকিয়ে দেখছিল পাভেলের দিকে। জানালার শার্সিটার গায়ে মৃদু আঙুলে চাপড় মেরে পাভেল বলল, তাহলে দেখছি তুই আর আমি শীতকালটা পেরিয়ে এসেছি। চমকে উঠে তার মা তাকালো। এই, কার সঙ্গে কথা বলছিস ওখানে? চড়ুই একটা, এই যা উড়ে গেছে খুদে শয়তানটা। শীর্ণ একটা হাসি ফুটে উঠল তার মুখে। পূর্ণ বসন্ত নেমে আসতেই পাভেল শহরে ফেরার কথা ভাবা আরম্ভ করেছে। সে এখন হেঁটে চলার মতো যথেষ্ট শক্ত হয়ে উঠেছে, কিন্তু কি যেন একটা রহস্যময় ব্যাধি তার শক্তি খইয়ে দিচ্ছে। একদিন যখন সে বাগানে হেঁটে বেড়াচ্ছে, তখন শিরদাঁড়ায় হঠাৎ নিদারুণ একটা যন্ত্রণা হতেই সে মাটিতে পড়ে গেল। অতি কষ্টে সে নিজেকে টেনে নিয়ে এলো ঘরের মধ্যে। পরের দিন একজন ডাক্তারকে দিয়ে খুব ভালো করে সে নিজেকে পরীক্ষা করালো। পাভেলের পিঠের দিকটা পরীক্ষা করতে করতে ডাক্তার তার শিরদাঁড়ার ভেতর দিকে বেশ খানিকটা বসে যাওয়া একটা জায়গা লক্ষ্য করে বিস্মিত হয়ে জেরা করলেন, এটা হলো কি করে? রোভনোর লড়াইয়ে ওটা হয়েছে। 3 ইঞ্চি বেড়ের একটা কামানের মুখ থেকে আমাদের পেছনের রাস্তায় একটা গোলা এসে পড়ে, একটা পাথর ছিটকে এসে আমার পেছনে লাগে। কিন্তু তুমি এতদিন হাঁটাহাঁটি করতে পারলে কি করে? এর জন্য কোনো কষ্ট হয়নি? না, ওই ঘটনাটার পর আমি 2-1 ঘন্টার জন্য উঠতে পারিনি। তারপরে যন্ত্রণাটাও কেটে গিয়েছিল, আর আমিও ঘোড়ার জিনের উপর চেপে বসে এগিয়ে গিয়েছিলাম। তারপরে এই প্রথম যন্ত্রণাটা ফের জেগেছে। শিরদাঁড়ার গর্তটা বিশেষ মনোযোগের সঙ্গে পরীক্ষা করার সময় ডাক্তারের মুখখানা দারুণ গম্ভীর হয়ে উঠল। হ্যাঁ ভাই, বড় বিশ্রী রকম দাঁড়িয়েছে ব্যাপারটা। শিরদাঁড়া এরকম একটা চোট খেলে সামলে নিতে পারে না। আশা করা যাক সেরে যাবে। পাভেলের জামা পরে নেবার সময় ডাক্তার তাঁর এই রোগীটিকে লক্ষ্য করতে লাগলেন সহানুভূতি আর দুঃখের সঙ্গে। মনোভাবটাকে তিনি গোপন করতে পারলেন না। আর্টেম থাকে তার স্ত্রীর আত্মীয়দের সঙ্গে। তার বউ স্তিওসা খুব সাধারণ চেহারার চাষির মেয়ে। অতি গরিব পরিবারে তার জন্ম। পাভেল একদিন তার দাদার সঙ্গে দেখা করতে এলো। গম্ভীর মুখ আর টেরা চোখ একটা বাচ্চা নোংরা সংকীর্ণ উঠোনটায় খেলা করছিল। এক দৃষ্টিতে পাভেলের দিকে তাকিয়ে থেকে নির্বোধের ভঙ্গিতে না কুচিয়ে জবাব চাইল, কি চাই? চোর নও তো? কেটে পড়ো বরং, নইলে মায়ের কাছে জব্দ হয়ে যাবে। পুরনো ভাঙাচোরা কুঁড়েটার একটা ছোট্ট জানলা খুলে গেল। বাইরের দিকে তাকালো আর্টেম। ভেতরে চলে আয় পাভেল, ডাক দিল সে। একটা বুড়ি উনুনটার কাছে কাজে ব্যস্ত। পুরনো পার্চমেন্ট কাগজের মতো হলদে তার মুখ। তার পাশ কাটিয়ে যাবার সময় সে পাভেলের দিকে একটা বিরূপ দৃষ্টি হেনে বাসনপত্রগুলো নিয়ে ঠুকঠাক শুরু করলো। আটসাট করে বিনুনি বাঁধা দুটি মেয়ে উনুনটার উপর চড়ে বসে সেখান থেকে তাকিয়ে রইল পাভেলের দিকে। আদিম শিশু সুলভ কৌতূহলে হাঁ হয়ে গেছে তাদের মুখ। টেবিলের সামনে বসে আর্তেম কিছুটা অস্বস্তি বোধ করছে বলে মনে হচ্ছিল। সে জানে যে তার মা আর ভাই কেউই এই বিয়ে সমর্থন করেনি। আর্তেমদের পরিবার পুরুষানুক্রমে শ্রমজীবী। রাজমিস্ত্রির সুন্দরী মেয়ে গালিয়া নিজে একজন পেশাদার দর্জি। তার সঙ্গে 3 বছর ধরে প্রেম করার পর কেন যে আর্তেম তাকে ছেড়ে স্তিওসার মতো একটা মূর্খ আর ভোঁতা একটা মেয়ের সঙ্গে গিয়ে বসবাস শুরু করলো, আর 5 জন মানুষের একটা পরিবারের রুজি রোজগারের ভার তুলে নিল, সেটা তারা বুঝতে পারেনি। ইদানিং তাকে রেল কারখানায় সারাদিনের কঠিন পরিশ্রমের পর ফিরে এসে অচল জমিটাকে আবার জীবন করে তোলার চেষ্টায় লাঙল ঠেলতে হয়। পাভেল যাকে বলে পেতি বুর্জোয়ার দল, নিজের দল ছেড়ে সেই তাদের দলে এসে আর্টেমের যোগ দেওয়াটাকে পাভেল যে সমর্থন করেনি
তা আর্টেম জানে। তাই তার ভাই এই পরিবেশকে কি চোখে দেখছে সেটা লক্ষ্য করতে লাগলো আর্টেম। বসে বসে কিছুক্ষণ ধরে তারা খুব সাধারণ রকমের এটা ওটা কথাবার্তা চালালো। দুজন লোকের মধ্যে এমনি হঠাৎ দেখা হয়ে গেলে যেরকম প্রসঙ্গ বিনিময় হয় সেরকম। কিছুক্ষণ বাদেই পাভেল যাবার জন্য উঠে দাঁড়ালো, কিন্তু আর্টেম আটকালো তাকে। বস একটু, যা হোক কিছু খেয়ে যা আমাদের সঙ্গে বসে। স্ত্রীয়সা এক্ষুনি দুধ নিয়ে এসে যাবে। তাহলে তুই কালই আবার চলে যাচ্ছিস? গায়ে যথেষ্ট জোর ফিরে এসেছে বলে কি তোর মনে হচ্ছে পাপকা? স্ত্রীয়সা ঢুকলো। পাভেলকে অভ্যর্থনা জানিয়ে আর্টেমকে বলল তার সঙ্গে গিয়ে গোলাঘর থেকে কি একটা জিনিস নিয়ে আসবার জন্য তাকে সাহায্য করতে। পাভেল বসে রইল সেই গোমরা মুখ বুড়িটার সঙ্গে। জানালার ফাঁকে ভেসে এলো গির্জার ঘণ্টার শব্দ। বুড়িটা তার শিকেটা নামিয়ে রেখে বিরক্তি ভরা গলায় বিড়বিড় করে উঠল, হায় ভগবান, ঘর দরের এই হতচ্ছাড়া কাজকর্ম করে মানুষে কি আর একটু প্রার্থনা করারও সময় পায়? শালটা খুলে ফেলে আগন্তুকটির দিকে আর চোখে তাকিয়ে সে এগিয়ে গেল ঘরের কোণে, যেখানে দেবতা সন্তদের বহুকালের বিবর্ণ রংচাটা মূর্তিগুলো রাখা আছে। হাড় জিরজিরে 3টে আঙুল জড়ো করে সে নিজের বুকের উপরে ক্রস চিহ্ন আঁকল। জীর্ণ শুকনো ঠোঁটে ফিসফিসিয়ে বলল, হে আমাদের স্বর্গস্থিত পিতা, তোমার নাম ধন্য হোক। বাইরের উঠোনে সেই বাচ্চাটা খেলা করতে করতে লাফিয়ে চেপে বসেছে একটা কালো রঙের কানঝোলা শুয়োরের পিঠে। ছোট ছোট খালি পা দুটো নিয়ে শুয়োরটার 2 পাশ চট করে আঁকড়ে ফেলে লোমগুলো চেপে ধরে সে চিৎকার করছে। ঘোঁত ঘোঁত শব্দে ছুটে চলা শুয়োরটার উদ্দেশ্যে, জোরসে চালাও, হেই ও হ্যাট হ্যাট হেই। পিঠের ওপর ছেলেটাকে নিয়ে শুয়োরটা পাগলের মতো উঠোনে ছুটে বেড়াচ্ছে তাকে ছুঁড়ে ফেলে দেবার জন্য বেপরোয়া চেষ্টা করতে করতে। কিন্তু টেরা চোখ খুদে শয়তানটা দিব্যি গদি বাগিয়ে বসে আছে। বুড়িটা প্রার্থনা থামিয়ে জানালা দিয়ে গলিয়ে দিল তার মাথাটা। ওরে ও জাহান্নামের কুত্তা, দেবে পরে এক্ষুনি শুয়োরটার পিঠ থেকে, নইলে ছাল ছাড়িয়ে নেবো তোর। মরণও হয় না হতভাগার। শেষ পর্যন্ত শুয়োরটা অত্যাচারী ছেলেটাকে পিঠ থেকে ফেলে দিতে সমর্থ হলো। বুড়িটা তাতে খুশি হয়ে ঘরের কোণে মূর্তিগুলোর কাছে ফিরে এসে চেহারায় একটা ভক্তির ভাব ফুটিয়ে তুলে ফের আরম্ভ করলো, তোমার রাজ্য প্রতিষ্ঠিত হোক। সেই মুহূর্তে ছেলেটা কান্নায় ফোলা মুখ নিয়ে দরজায় দেখা দিল। জামার হাতা দিয়ে তার ছেড়ে যাওয়া নাকটা মুছতে মুছতে আর যন্ত্রণায় ফোঁপাতে ফোঁপাতে সে নাকি সুরে বলল, একটা কেক দাও ঠাকমা। প্রচন্ড রাগে তার দিকে ফিরে তাকালো বুড়িটা। এই দেখছিস না আমি প্রার্থনায় বসেছি, তেরা চোখ শয়তান কোথাকার, না না দিচ্ছি তোকে কেক, ইবলিশের বাচ্চা। বেঞ্চির উপর থেকে একটা চাবুক তুলে নিল সে। চোখের পলকে উধাও হয়ে গেছে ছেলেটা। উঠোনের ওপরে বসে মেয়ে দুটো ফিটফিট করে হাসছে। বুড়িটা তার ধর্মকর্মে তৃতীয়বার মন বসাবার চেষ্টা করলো। পাভেল তার দাদার জন্য আর অপেক্ষা না করে উঠে বেরিয়ে এলো। বেড়ার দরজাটার পেছনে বন্ধ করে দেবার সময় সে লক্ষ্য করলো বুড়িটার শেষ প্রান্তের জানলাটা দিয়ে মুখ বাড়িয়ে সন্দেহ ভরা চোখে তাকিয়ে আছে। আর্টেমের মাথায় এ কোন দুর্বুদ্ধি ভর করেছিল যার টানে সে এখানে এসে পড়ল? এখন তো সে তার বাকি জীবনটার মতো এখানেই বাঁধা পড়ে গেল। স্ত্রীয়সা বছরে বছরে একটা করে ছেলে বিয়োবে, আর আর্টেমকে এখানে সেঁটে থাকতে হবে গোবর গাদায় গুবড়ে পোকার মতো। এমনকি হয়তো সে রেল কারখানায় চাকরিও ছেড়ে দেবে। বিষণ্ণ মনে ভাবতে ভাবতে পাভেল ছোট্ট শহরটার নির্জন রাস্তা বেয়ে হেঁটে চলেছে। আর আমি কিনা আশা করেছিলাম যে রাজনৈতিক কাজে ওর আগ্রহ জাগিয়ে তুলতে পারবো। আগামীকাল যে সে এই জায়গাটা ছেড়ে বড় শহরে ফিরে যাবে আর যারা তার এত প্রিয় বন্ধু আর কমরেড তাদের সঙ্গে মিলিত হবে, এই চিন্তায় আনন্দ পেল পাভেল। বিশাল ওই শহরের কর্মব্যস্ত মুখর জীবন, অসংখ্য মানুষের অন্তহীন স্রোত, ট্রামের ঘরঘরানি আর মোটর গাড়ির গতিশব্দ যেন পাভেলকে চুম্বকের মতো টানছে। কিন্তু সবচেয়ে বেশি সে কামনা করছে ইটের তৈরি সেই বিরাট ফ্যাক্টরি বাড়িটার ধোঁয়ায় মলিন কারখানার ঘরগুলোর যন্ত্রপাতি আর চাকা ঘোরানো বেল্টগুলোর কাছে ফিরে যাবার জন্য। বিরাট ফ্লাই হুইলটা যেখানে উন্মত্তের মতো পাক খেয়ে ঘুরছে সেখানে ফিরে যাবার জন্য, যন্ত্রে লাগানো তেলের ঘ্রাণ নেবার জন্য, আর যেসব জিনিস তার অস্তিত্বের অঙ্গ হয়ে উঠেছে সেই সবের সঙ্গ পাবার জন্য ব্যাকুল হয়ে উঠেছে সে। এই নিস্তরঙ্গ মফস্বল শহর যার পথ বেয়ে সে এখন চলেছে, সেটা কেমন একটা অস্পষ্ট বিষণ্ণতার অনুভূতিতে আচ্ছন্ন করে তুলল তার মন।
এখন যে তার নিজেকে এখানে বিদেশি বলে মনে হচ্ছে, এতে আশ্চর্য হলো না সে। এমনকি দিনের বেলাতেও এই শহরে এক পাক ঘুরে আসাটা যেন একটা রীতিমতো অস্বস্তিকর পরীক্ষার মধ্যে দিয়ে যাওয়ার মতো। গিন্নি মেয়েরা বাড়ির দাওয়ায় বসে গালগল্প করছে। তাদের পাশ কাটিয়ে যাবার সময় ওদের অলস মন্তব্যগুলো পাভেল না শুনে পারল না। এই চোয়ারের চেহারার লোকটা আবার কি? দেখে তো মনে হচ্ছে ক্ষয়রোগ হয়েছিল ওর, যাকে বলে ফুসফুসের ব্যারাম। সুন্দর কোর্তাখানা পড়েছে তো, চুরি করা জিনিস নিশ্চয়ই। এই ধরনের আরো অনেক উক্তি। এসবে ঘেন্না ধরে গেছে পাভেলের। বহুদিন আগেই সে নিজেকে শেকড় শুদ্ধ বিচ্ছিন্ন করে নিয়েছে এই পরিবেশ থেকে। এই বিরাট শহরের সঙ্গে সে নিজের ঢের বেশি আত্মীয়তা অনুভব করলো, যে শহরের সঙ্গে শ্রমের আর সহকর্মের প্রাণ শক্তিতে পরিপূর্ণ যোগসূত্রে সে বাঁধা। এইসব চিন্তায় আচ্ছন্ন মন নিয়ে চলতে চলতে পাভেল হঠাৎ লক্ষ্য করলো সে পাইন বনটার কাছে এসে পড়েছে। রাস্তাটা যেখানে দুভাগে ভাগ হয়ে গেছে সেখানে সে এক মুহূর্ত দাঁড়িয়ে পড়ল। তার ডান দিকে পুরনো জেলখানা, চারিদিকে উঁচু উঁচু কাঠের গুঁড়ির বেড়া দিয়ে বন থেকে আলাদা করা। তার পেছনে হাসপাতালের সাদা বাড়িগুলো। এইখানে এই চওড়া খোলা জায়গাটায় ফাঁসুড়ের দড়ির গেরোয় রুদ্ধশ্বাস হয়ে ভালিয়া আর তার কমরেডরা তাদের তাজা জীবন দিয়েছে। ফাঁসির মঞ্চটা যেখানে ছিল সেখানে নিঃশব্দে দাঁড়িয়ে রইল পাভেল। তারপরে উতরাই বেয়ে নেমে এলো ছোট্ট গোরস্থানটায়, যেখানে সাধারণ একটা কবরের নিচে একসাথে শুয়ে রয়েছে শ্বেত সন্ত্রাসের সময়কার সেই সব শহীদেরা। কারা যেন সস্নেহ হাতে কবরটার ওপর বিছিয়ে দিয়েছে ফার গাছের কচি ডাল, আর চারিধারে সযত্নে গেঁথে দিয়েছে সবুজ রঙের ছোট বেড়া। উতরাইটার মাথায় পাইন গাছগুলো উঠে গেছে খাড়া আর রিজু হয়ে, ঢালু বেয়ে কচি ঘাসের রেশম সবুজ গালিচা বিছানো। শহরের বাইরের এই দিকটায় একটা বিষণ্ণ নিঃশব্দতা। গাছগুলোর মৃদু ফিসফিসানি আর নতুন প্রাণ পাওয়া মাটির বুকে বসন্তের তাজা গন্ধ। এই জায়গায় পাভেলের কমরেডরা বীরের মতো এগিয়ে গেছে মৃত্যুর দিকে, যাতে সুন্দর হয়ে ওঠে তাদের জীবন, যারা জন্ম নিয়েছে দারিদ্র্যের মধ্যে, যাদের জন্মের মুহূর্তটি হচ্ছে দাসত্বের আরম্ভ লগ্ন। ধীরে ধীরে পাভেল হাত তুলে টুপিটা খুলে নিল মাথা থেকে। নিবিড় একটা বিষণ্ণতায় আচ্ছন্ন হয়ে গেল তার সমস্ত সত্তা। জীবন মানুষের সবচেয়ে প্রিয়। এই জীবন সে পায় মাত্র একবার বাঁচবার জন্য। এমনভাবে বাঁচতে হবে তাকে যাতে বছরের পর বছর লক্ষ্যহীন জীবনযাপন করার পর যন্ত্রণা ভরা অনুশোচনায় ভুগতে না হয়, যাতে বিগত জীবনের গ্লানি ভরা হীনতার জন্য লজ্জার দগ্ধানি তাকে সইতে না হয়। এমনভাবে বাঁচতে হবে যাতে মৃত্যুর মুহূর্তে সে যেন বলতে পারে, আমার সমস্ত জীবন, সমস্ত শক্তি আমি ব্যয় করেছি এই দুনিয়ার সবচেয়ে বড় আদর্শের জন্য, মানুষের মুক্তির জন্য সংগ্রামের আদর্শ। এবং তার জন্য জীবনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে হবে, পাছে হঠাৎ কোনো ব্যাধি বা কোনো মর্মান্তিক দুর্ঘটনা জীবনে আকস্মিক ছেদ টেনে দেয়। এইসব কথা ভাবতে ভাবতে কোরচাগিন ফিরে চলল কবরখানা থেকে। বাড়িতে তার মা বিষণ্ণ মনে ছেলের রওনা হওয়ার ব্যবস্থাপত্র করছিল। মাকে লক্ষ্য করে পাভেল বুঝতে পারল যে সে তার চোখের জল লুকাবার চেষ্টা করছে। শেষে সাহস করে মা বলল, আরো কয়েকদিন হয়তো তোর থাকলে চলে পাভলুসা। এই বুড়ো বয়সে আমার একা পড়ে থাকা যে কি কষ্ট। ছেলেপুলে যতই থাক না কেন, বড় হয়ে সবাই ছেড়ে চলে যায়। শহরে ছুটতেই কেন হবে তোকে বল? এখানেও তো দিব্যি থাকতে পারিস। নাকি হয়তো কোনো বব করা চুলের ছোট্ট দোয়েল পাখি তোর মন টেনেছে? তোরা ছেলেরা তোদের বুড়ো মাকে কখনো কিছু বলিস নি। আর্টেম আমাকে একটাও কথা না বলে চলে গিয়ে বিয়ে করলো। আর তুই তো এদিক থেকে ওর চেয়েও খারাপ। অসুস্থ হয়ে যখন আর চলতে পারিস না, শুধু তখনই আমি তোর দেখা পাই। পাভেলের সামান্য কয়েকটা জিনিস পরিষ্কার করে একটা থলে ভরতে ভরতে মা মৃদু অনুযোগ করল। পাভেল মার দুটো কাঁধ ধরে তার নিজের দিকে টেনে নিল। দোয়েল পাখিটা কি আমার জন্য নয় মা? জানো না, পাখিরা তাদের নিজের জাত থেকেই সঙ্গী বেছে নেয়। আর আমি দোয়েল পাখি তাই বলতে চাও নাকি? নিজের অনিচ্ছাতেই হেসে ফেলল তার মা। না মা, আমি প্রতিজ্ঞা করেছি দুনিয়ার সমস্ত বুর্জোয়াকে খতম না করা পর্যন্ত মেয়েদের কাছে ঘেঁষব না। তাহলে আমাকে অনেক দিন অপেক্ষা করে থাকতে হবে বলে তোমার মনে হচ্ছে না? না মা,
বুর্জোয়ারা এখন আর খুব বেশি দিন টিকতে পারবে না। শিগগিরই দুনিয়ার তামাম মানুষের জন্য একটা মস্ত বড় লোকতন্ত্র গড়ে উঠবে। তোমরা বুড়ো মানুষেরা যারা জীবন ভোর খেটেছ, তারা সমুদ্রের ধারে সেই সুন্দর গরম দেশ ইতালিতে যাবে। সেখানে শীত নেই মা, বড়লোকদের প্রাসাদগুলোয় আমরা তোমাদের নিয়ে গিয়ে তুলব। সেখানে তোমরা বসে বসে রোদ্দুর পোয়াবে আর বুড়ো হাড়গুলোকে তাজা করে তুলবে, আর আমরা ততক্ষণে আমেরিকায় গিয়ে সেখানকার বুর্জোয়াদের সাবার করে দিয়ে আসবো। ওসব ভারী সুন্দর রূপকথার গল্প বাবা, কিন্তু আমি তো আর ওসব সত্যি হয়ে ওঠা পর্যন্ত বেঁচে থাকবো না। তুই হয়েছিস ঠিক তোর জাহাজি ঠাকুরদার মতো। নানান ধরনের ধারণায় ভর্তি ছিল লোকটার মাথা, রীতিমতো বোম বেটে ছিল একটা। ভগবান ক্ষমা করুন তাকে। সেবাস্তোপোলের যুদ্ধে ঘায়েল হয়ে একটা হাত আর একটা পা হারিয়ে ঘরে এলো। বুকের ওপর দুটো ক্রস আর ফিতে বাঁধা জারের দুটো রূপোর মেডেল ঝুলিয়ে দিয়েছিল ওরা। অনেক বয়স পর্যন্ত বেঁচে ছিল লোকটা, আর মারা গিয়েছিল সাংঘাতিক গরিব অবস্থার মধ্যে। মেজাজটাও ছিল তার দারুণ তিরিক্ষি। চলে ফিরে বেড়াবার ঠোকো লাঠিটা দিয়ে একবার একজন অফিসারের মাথায় মেরে বসেছিল, ফলে বছরখানেক জেল হয়েছিল। তখন তার সামরিক ক্রসগুলো দেখিয়েও কোনো ফল হয়নি। হ্যাঁ, তুই ঠিক তোর ঠাকুরদার মতোই হয়েছিস, কোনো ভুল নেই এতে। তাহলে তো আমাদের এমন মন খারাপের মধ্যে দিয়ে বিদায় নেওয়া চলে না মা, কি বলো? আমার অ্যাকর্ডিয়ানটা দাও, অনেকদিন আমি ওটা ছুঁইনি পর্যন্ত। ঝিনুকের চাবিগুলোর ওপরে মাথাটা নুইয়ে সে বাজানো আরম্ভ করলো। তার সুরে যে নতুন গুণ বর্তেছে বাজনা শুনতে শুনতে, সেটা লক্ষ্য করে মা বিস্মিত হলো। ও তো কখনো এরকম বাজাতো না। সে হালকা নাচের জলোত্তালে সুর মূর্ছনা, সেই মন মাতানো ছন্দ, যার জন্য এই তরুণ অ্যাকর্ডিয়ান বাজিয়ে সারা শহরে বিখ্যাত ছিল, সেসব আর পাভেলের বাজনায় নেই। পাভেলের আঙুলগুলো তাদের দক্ষতা বা শক্তি কিছুমাত্র হারায়নি, কিন্তু আঙুলগুলোর ফাঁকে ফাঁকে যে সুর লহরী বেরিয়ে আসছে, তা হয়ে উঠেছে আরো ঐশ্বর্যময়, আরো গভীর। স্টেশনে একাই এলো পাভেল। শেষ বিদায়ের মুহূর্তে মা বড় বেশি রকম বিচলিত হয়ে পড়বে বুঝতে পেরে মাকে সে বাড়িতে থাকার জন্য রাজি করিয়েছে। অপেক্ষমান জনতার ভিড়, বিশৃঙ্খলভাবে গাদাগাদি হয়ে উঠল ট্রেন। সবচেয়ে উঁচু একটা তাকে বসে পাভেল সেখান থেকে দেখতে থাকলো উত্তেজিত যাত্রীদের চিৎকার, তর্ক বিতর্ক, আর নিচের দিকে লক্ষ্য করে হাত পা নাড়া। বস্তা আর পোঁটলার চিরাচরিত বাহুল্য, বসবার বেঞ্চির নিচে ওগুলোকে তাড়াতাড়ি লুকিয়ে ফেলা হয়েছে। ট্রেনটা চলতে আরম্ভ করার পর গোলমাল কিছুটা কমে আসতেই যাত্রীরা সব খেয়ে পেট বোঝাই করার কাজে লাগলো। অল্পক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল পাভেল। কিয়েভে পৌঁছেই পাভেল সঙ্গে সঙ্গে শহরের মাঝখানে ক্রেস্টাতিক স্ট্রিটের দিকে রওনা হলো। ধীরে ধীরে সে উঠল পুলটায়। সবকিছুই যেমন ছিল তেমনি আছে, কিছুই বদলায়নি। মসৃণ রেলিংটার উপর হাত দিয়ে টেনে টেনে হেঁটে পার হয়ে এলো পুলটা। নামতে শুরু করার আগে একটু দাঁড়ালো। পুলটার ওপরে জনমানুষ নেই। তার বিমুগ্ধ চোখের সামনে রাত্রির নিঃসীম বিস্তার তুলে ধরেছে এক মহিমাময় সৌন্দর্য সমারোহ। অন্ধকারের মখমল আস্তরণে ঢাকা পড়েছে দিগন্ত। অসংখ্য উজ্জ্বল তারা নীলচে সবুজ আভায় জ্বলজ্বল করছে। আর দূরে নিচে, যেখানে কোনো এক অদৃশ্য সীমারেখায় পৃথিবী গিয়ে মিশেছে আকাশের সঙ্গে, সেখানে কোটি কোটি আলো জ্বালিয়ে শহরটা অন্ধকারকে ছিঁড়ে খুঁড়ে দিয়েছে। রাত্রির নিস্তব্ধতা ভেঙে দিয়ে কথাবার্তার স্বর উঠল, পাভেলকে জাগিয়ে দিল তার স্বপ্নাচ্ছন্নতা থেকে। কেউ একজন আসছে এদিকে। শহরের আলোগুলোর দিক থেকে চোখ দুটোকে বিচ্ছিন্ন করে এনে পাভেল সিঁড়ি বেয়ে নিচে নামল। জেলার বিশেষ বিভাগে যে লোকটা ডিউটিতে ছিল, সে পাভেলকে খবর দিল ঝুকরাই অনেকদিন আগেই শহর থেকে চলে গেছে। তুর্কিস্তান সীমান্তে তাসকেন্তে কাজ করার জন্য ফিওদরকে পাঠানো হয়েছে। খবরটা শুনে পাভেল এত বিচলিত হয়ে পড়ল যে সে আর কোনো কিছু বিস্তৃতভাবে জানতে না চেয়েই ঘুরে দাঁড়িয়ে বাইরে চলে এলো। হঠাৎ একটা শ্রান্তির ভারে আচ্ছন্ন হয়ে তাকে দরজার গোড়ায় বসে পড়তে হলো কিছুক্ষণ বিশ্রাম নেবার জন্য। ঘর ঘর শব্দে রাস্তাটাকে মুখরিত করে তুলে একটা ট্রাম গাড়ি গড়িয়ে চলে গেল। জনতার অন্তহীন স্রোত চলেছে তার সামনে দিয়ে। বিচ্ছিন্নভাবে পাভেলের কানে ঢুকলো ছোট ছেলের সরু পর্দার চড়া স্বর, একজন বৃদ্ধের কাঁপন ধরা খাদের গলা, দ্রুত চলমান ভিড়টার বিরতিহীন জোয়ার ভাটা, উজ্জ্বল আলোকিত ট্রাম গাড়ি, মোটরের হেডলাইটের ধাঁধা লাগানো দীপ্তি,
কাছের একটা সিনেমাগৃহের প্রবেশ মুখে বিজলি আলোর জ্যোতি, আর সর্বত্র জনতা, অবিশ্রাম কথায় গুঞ্জনে পথ মুখর করে তোলা জনতা। রাত্রির এই বিরাট শহর। ফিওদরের চলে যাবার খবরে পাভেলের মনে যে বেদনা জেগেছিল তার তীক্ষ্ণতা কিছুটা কমে এলো রাস্তার কলকোলাহলে। কোথায় যাবে সে এখন? যেখানে তার বন্ধুরা থাকে সেই সোলোমেনকা এখান থেকে অনেকটা দূরে। এখান থেকে অনতি দূরে ইউনিভার্সিটি স্ট্রিটের বাড়ির ছবিটা একবার পাভেলের মনের পটে ভেসে উঠল। সেখানে অবশ্য যেতে পারে সে। ফিওদরের পরেই যে কমরেডের সঙ্গে দেখা করার বাসনা পাভেলের মনে সবচেয়ে বেশি, সে রিতা। আর ওখানে হয়তো আকিমের ঘরে রাতটা কাটানোর ব্যবস্থাও করতে পারে পাভেল। দূর থেকে সে কোণের জানালাটার আলো দেখতে পেল। মনের চঞ্চলতাটুকু জোর করে সামলে নিয়ে সে বাইরের দিকের ভারী ওক কাঠের দরজাটা ঠেলে খুলল। কয়েক মুহূর্ত দাঁড়িয়ে রইল সিঁড়ির সামনের জায়গাটুকুতে। রিতার ঘর থেকে গলার আওয়াজ আসছে। কেউ একজন গিটারে টুংটুং শব্দ তুলছে। আরে, ও দেখছি আজকাল গিটার বাজাতে দেয় ওর ঘরে। কড়াকড়ি শাসনটা একটু ঢিলে করেছে দেখছি, মনে মনে ভাবল পাভেল। তারপর সে ভেতরের উত্তেজনাটা চাপা দেবার জন্য একটা ঠোঁট কামড়ে দরজার উপর মৃদু ঠকঠক করল। কোঁকড়ানো চুল একটি তরুণী দরজাটা খুলে প্রশ্নভরা চোখে তাকালো কোর্চাগিনের দিকে। কাকে চাই? দরজাটা পুরোপুরি খুলে ধরেছিল মেয়েটি। ভেতরে এক নজর তাকিয়েই পাভেল বুঝে নিল যে তার এখানে আসাটা নিষ্ফল হয়েছে। উস্তিনোভিচের সঙ্গে একবার দেখা করতে পারি? সে তো এখানে নেই। গত জানুয়ারি মাসে সে খারকবে গেছে। শুনেছি এখন সে আছে মস্কোতে। কমরেড আকিম কি এখনো এখানে থাকে, নাকি সেও চলে গেছে? কমরেড আকিমও এখানে নেই। সে এখন ওদেসা জেলা কমসমলের সম্পাদক। ফিরে যাওয়া ছাড়া গত্যন্তর নেই পাভেলের। শহরে ফিরে আসার আনন্দ উত্তেজনাটা তার নিয়ে এসেছে। এখনকার মতো অব্যবহিত সমস্যাটা হচ্ছে রাত্রি কাটাবার মতো একটা জায়গা খুঁজে নেওয়া। নৈরাশ্যটুকু হজম করে নিয়ে সে মনে মনে ঘোঁত করে নিজেকেই বলল, পুরনো বন্ধুদের খোঁজে হেঁটে হেঁটে পা খোঁড়া করে আর লাভটা কি হবে? তারা যে আদপেই নেই এখানে। তবু যা হোক, আরেকবার ভাগ্য পরীক্ষা করবে বলে স্থির করে সে দেখতে চলল পানক্রাতভ এখনো শহরে আছে কিনা। জাহাজের মাল খালাসিটি থাকে জাহাজ ঘাটা অঞ্চলে, সেটা সোলোমনকার চেয়ে কাছে। পানক্রাতভের বাসার কাছে এসে অত্যন্ত পরিশ্রান্ত হয়ে পড়ল পাভেল। দরজাটার ওপরে এককালে এক পোঁচ হলদে রঙের জৌলুস ছিল। তার উপরে হাত ঠুকে আওয়াজ করার সময় পাভেল মনে মনে প্রতিজ্ঞা করল, পানক্রাতভ যদি এখানে না থাকে তাহলে খোঁজাখুঁজি ছেড়ে দিয়ে ঘাটে গিয়ে একটা ডিঙির নিচে গুঁড়ি মেরে ঢুকে ওখানেই রাতটা কাটিয়ে দেবে। মাথার ওপর দিয়ে থুতনির নিচে রুমাল বাঁধা একজন বৃদ্ধা এসে দরজা খুলে দিল। ইনি পানক্রাতভের মা। ইগনাত বাড়ি আছে মা? এইমাত্র এসেছেও। পাভেলকে চিনতে না পেরে তিনি ঘুরে দাঁড়িয়ে ডাকলেন, ইগনাত, একজন ডাকছে তোকে। পাভেল তার পেছনে ঘরের মধ্যে ঢুকে মেঝের উপরে তার বোঁচকাটা রাখল। পানক্রাতভ টেবিলে বসে রাত্রির খাওয়া সারছিল। পেছনে ফিরে আগন্তুকের দিকে এক নজর দেখে নিল। আমার কাছেই এসে থাকো যদি, তাহলে কিছুক্ষণ বসে চাঙ্গা হয়ে নাও, বললে সে। আমি ততক্ষণে কিছু পুড়ে নিই পেটে, সকাল থেকে কিছু খাওয়া হয়নি আমার। বলেই সে মস্ত বড় একটা কাঠের চামচ তুলে নিল। পাভেল একটা নড়বড়ে চেয়ারে বসে রইল এক পাশে। টুপিটা খুলে নিয়ে তার একটা পুরনো অভ্যেস অনুযায়ী সে সেটা দিয়ে মুছে নিল কপালটা। মনে মনে ভাবল, আমি কি এতই বদলে গেছি যে ইগনাতও আমাকে চিনতে পারছে না? দু এক চামচ মাংসের ঝোল পাচার করার পর আগন্তুকটি কিছু বলল না দেখে পানক্রাতভ মাথা ফিরিয়ে তার দিকে তাকালো। আচ্ছা, বলে ফেলো দেখি, কি বলতে চাও? এক টুকরো রুটি ধরা হাতখানা তার মাঝ পথে শূন্যে থেমে রইল। বিস্ময়ে চোখ দুটো মিটমিট করতে করতে সে তাকিয়ে রইল তার অতিথির দিকে। আরে, এ কি? আচ্ছা, এমনটি তো কখনো। পানক্রাতভের লালচে মুখখানায় বিমূঢ় বিস্ময়ের ভাব ফুটে উঠতে দেখে পাভেল আর থাকতে না পেরে সশব্দে হেসে উঠল। পাভকা! চিৎকার করে উঠল পানক্রাতভ, কিন্তু আমরা যে সবাই এদিকে জানি তুই মারা গেছিস। আরে দাঁড়াও দাঁড়াও, 1 মিনিট, আরেকবার নামটা বলো দেখি। তার চিৎকার শুনে পানক্রাতভের দিদি আর মা পাশের ঘর থেকে ছুটে এলো। ও যে পাভেল কোর্চাগিন ছাড়া আর কেউ নয় সে সম্বন্ধে সম্পূর্ণ সন্তুষ্ট না হওয়া পর্যন্ত তারা তিনজন মিলে
প্রশ্ন বৃষ্টি করে চলল পাভেলের ওপর। বাড়ির সবাই অনেকক্ষণ গভীর ঘুমে আচ্ছন্ন। তখনও পর্যন্ত পানকাতব গত 4 মাসে যা যা ঘটেছে তার সমস্ত বিবরণ দিয়ে চলেছে পাভেলের কাছে। গেল শীতে ঝাড়কি আর মিতিয়াই খার কবে চলে গেল। কোথায় গেল বল দেখি নচ্চারগুলো? কমিউনিস্ট বিশ্ববিদ্যালয়, অন্য কোথাও নয়। প্রাথমিক পাঠ নেবার ক্লাসে ঢুকলো ওরা। গোড়ার দিকে ছিলাম আমরা 15 জন। তোর এই বন্ধুটিও দলে পড়ে ঝোঁকের মাথায় দরখাস্ত দিয়ে বসেছিল। ভাবলাম এবার একটু নিরেট মাথাটা সাপসুপ করে নেওয়া যাক। বললে বিশ্বাস করবি নে, পরীক্ষক মণ্ডলী আমাকে সোজা বরবাদ করে দিলে। ঘটনাটা মনে পড়ে যেতে ক্রুদ্ধভাবে সশব্দ একটা নিঃশ্বাস টেনে পানকাতব বলে চলল, গোড়ার দিকে সবকিছুই বেশ দিব্যি চলছিল, আর সব দিক থেকেই আমি যোগ্যতার পরিচয় দিতেও পেরেছিলাম। আমার পার্টি কার্ড ছিল, কমসমলে আমি অনেকদিন ছিলাম। আমার ব্যক্তিগত জীবন আর পার্টি সভ্য হিসেবে আমার এতদিনের কাজকর্মের মধ্যেও কোনো গোলমাল ছিল না। কিন্তু রাজনৈতিক জ্ঞানের ব্যাপারে এসেই একেবারে কোণঠাসা হয়ে পড়লুম। পরীক্ষক মণ্ডলীর একজন কমরেডের সঙ্গে আমি একটা তর্কাতর্কির মধ্যে জড়িয়ে পড়েছিলাম। সে আমাকে এই ধরনের একটা বিদঘুটে প্রশ্ন করে বসলো, আচ্ছা বলো তো কমরেড পানকাতব, দর্শন সম্বন্ধে তুমি কি জানো? এখন আসলে তো আমি দর্শন সম্বন্ধে ঘোড়ার ডিম কিছুই জানিনি, কিন্তু আবার জাহাজ ঘাটায় আমাদের সঙ্গে একটি ছেলে কিছুদিন কাজ করেছিল। স্কুলের ছাত্র ছিল ছেলেটা। ভবঘুরে বেরিয়ে পড়ে এমনি দিন কতক মজা করবার জন্য জাহাজের মাল খালাসির কাজ নিয়েছিল। এখন আমার মনে আছে সেই ছেলেটা গ্রীসের জন কতক মাথাওয়ালা লোকের গল্প করেছিল। তারা সমস্ত প্রশ্নের জবাব জানত। তাদের সবাই বলতো দার্শনিক। ছেলেটার কাছেই শুনেছিলাম। এই এদেরই একজন ছিল, এই এখন আর তার নামটা মনে করতে পারছি না, ডিওজিনিস না কি ওই ধরনের কিছু। লোকটা সারা জীবন কাটিয়েছিল একটা পিপের মধ্যে বসে। এদের মধ্যে সবচেয়ে চৌকস ছিল যে লোকটা, সে নাকি 40 বার 40 রকমের কালোকে সাদা আর সাদাকে কালো বলে প্রমাণ করতে পারত। যত সব বুজরুকের দল, বুঝলি তো। তা ছাত্রটি যা বলেছিল মনে পড়ে গেল আমার। মনে মনে ভাবলাম, লোকটা আমাকে পেঁচে ফেলতে চাচ্ছে। দেখলাম পরীক্ষা যে নিচ্ছে সে তাকিয়ে আছে আমার দিকে মিটমিটে উজ্জ্বল চোখে। আর আমিও তাই ওর মুখের উপর জবাব দিলাম। বললাম, দর্শন হচ্ছে স্রেফ বুজরুকি, চোখে ধুলো দেওয়া মাত্র। এবং আমি ও জিনিসের পেছনে অনর্থক মাথা ঘামাতে চাইনে কমরেড। পার্টি ইতিহাস যদি বলো, হ্যাঁ সেটা অন্য জিনিস। সে সম্বন্ধে জানবার সুযোগ পেলে আমি অবশ্যই খুশি মনেই তা গ্রহণ করব। তারপরে ওরা উঠে পড়ে লাগলো আমার পেছনে। দর্শন সম্বন্ধে আমার এই অদ্ভুত ধারণাটা হলো কোথা থেকে জানতে চাইল। অতএব আমি ওই ছাত্র ছেলেটার কথা বললাম ওদের। ও যা যা বলেছিল আমায় তাও কিছু কিছু বললাম। আর পরীক্ষা নিতে বসেছিল যারা, প্রচন্ড হাসির চোটে তাদের পেটে তো খিল ধরে গেল। হাসিটা আমাকে লক্ষ্য করেই, তাই আমি ভারী চটে গেলুম। মুখ্যু বলে ঠাউরেছে আমায় না, বলেই বেরিয়ে এলাম। পরে প্রাদেশিক কমিটিতে সেই পরীক্ষকটি আমাকে পাকড়াও করে ঝাড়া 3 ঘন্টা ধরে বক্তৃতা শোনালো। দেখা গেল জাহাজ ঘাটার সেই ছাত্রটি সব গুলিয়ে ফেলেছিল। তা দর্শন জিনিসটা ভালো বলেই মনে হলো, ভয়ানক দরকারি জিনিসই বলতে গেলে। দুবাভা আর ঝাড়কি পরীক্ষায় পাশ করে গেল। মিতিয়াই তো বরাবরই লেখাপড়ায় ভালো, কিন্তু ঝাড়কি আমার চেয়ে বিশেষ বড় নয়। নিশ্চয়ই ওর সেই রেল লাইন পাতার কাজের পুরস্কার হিসেবে পাওয়া মেডেলটাই ওকে পার পাইয়ে দিয়েছে। যাই হোক, আমি তো এখানেই পড়ে রইলাম। ওরা চলে যাবার পর আমাকে জাহাজ ঘাটায় ব্যবস্থা বিভাগের একটা কাজ দেওয়া হয়। মাল বোঝাই এর ঘাটায় প্রধান সহকারী। তরুণ পার্টিকর্মীদের কাজকর্ম সম্বন্ধে আমার সঙ্গে তো উপরওয়ালা ম্যানেজারদের ঝগড়াঝাটি লেগেই ছিল। এখন আমি নিজেই ম্যানেজার হয়েছি। কাজের বেলায় কুঁড়ে বা হাঁদা যদি কাউকে আজকাল আমি দেখতে পাই, তাহলে তাকে আমি একই সঙ্গে ম্যানেজার হিসেবে আর কমসমল সম্পাদক হিসেবে খুব একচোট নিই। আমার চোখে কিন্তু ধুলো দিতে পারবে না। আচ্ছা যাক, নিজের কথা তো ঢের বলা হলো। আর কি খবর তোকে দেওয়ার আছে? আকিবের কথা তো জানিসই। প্রাদেশিক কমিটিতে একমাত্র তুফতাই আছে পুরনো দলের মধ্যে। তার সেই পুরনো কাজই এখনো করছে। তোকারেব সোলোমনকায় পার্টির জেলা কমিটির সেক্রেটারি। তোমার সঙ্গে কমিউনে ছিল যে অকুনেব, সে আছে জেলা কমসমল কমিটিতে। তালিয়া কাজ করছে রাজনৈতিক শিক্ষা বিভাগে। সেভায়েব কারখানায় তোমার কাজটা করছে। আমি তার সম্বন্ধে বেশি কিছু জানি না। মাঝে মাঝে শুধু প্রাদেশিক কমিটিতে দেখা হয়। বেশ বুদ্ধিমান বলেই তো ওকে মনে হয়, কিন্তু একটু যেন অমিশুক প্রকৃতির। আনা বোরহাটকে মনে আছে? সেও সোলোমেনকায় আছে, জেলা পার্টি কমিটির মহিলা বিভাগের প্রধান।
আর সকলের কথা তো বলেইছি তোমায়। হ্যাঁ, পড়াশোনা করার জন্য প্রচুর লোককে পার্টি পাঠিয়েছে পাবলুসা। পুরনো নেতৃস্থানীয় কর্মীরা সবাই আজকাল প্রাদেশিক সোভিয়েত আর পার্টি স্কুলে যায়। আসছে বছর আমাকেও পাঠাবে বলে কথা দিয়েছে। 12টা বেজে যাবার অনেক পরে তারা ঘুমালো। 12টা বেজে যাবার অনেক পরে তারা ঘুমোলো। পরদিন সকালে যখন পাভেলের ঘুম ভাঙল, তখন পানক্রাতভ জাহাজ ঘাটায় চলে গেছে। তার বোন দুসিয়া, লম্বা মেয়েটা, ভাইয়ের সঙ্গে তার চেহারার ঘনিষ্ঠ মিল আছে, সমস্তক্ষণ নানা বিষয়ে কথা বলতে বলতে পাভেলকে চা খাওয়ালো। পানক্রাতভের বাবা জাহাজি ইঞ্জিনিয়ার, তিনি বাড়িতে নেই। পাভেল বেরোবার জন্য তৈরি হচ্ছে, দুসিয়া তাকে মনে করিয়ে দিল, ভুলে যেও না যেন সন্ধেবেলা খাবার সময় আমরা তোমার অপেক্ষায় থাকব। পার্টির প্রাদেশিক কমিটিতে সেই মুখর কর্মতৎপরতার চিরাচরিত দৃশ্য। সামনের দরজাটা অনবরত খুলে যাচ্ছে আর বন্ধ হয়ে যাচ্ছে। বারান্দা আর দপ্তরগুলো ভিড়াক্রান্ত। পরিচালনা বিভাগের বন্ধ দরজার ভেতরে টাইপরাইটারের চাপা শব্দ বেরিয়ে আসছে। একটা কোনো চেনা মুখের সন্ধানে পাভেল বারান্দায় কিছুক্ষণ ঘোরাঘুরি করলো, কিন্তু চেনা কাউকে না পেয়ে সরাসরি সম্পাদকের সঙ্গে দেখা করতে ঢুকলো। নীল রঙের একটা রাশিয়ান কুর্তা পরে সম্পাদক বসে আছে বিরাট একটা টেবিলের সামনে। পাভেল ঢুকতে সংক্ষেপে এক নজর তাকিয়ে নিয়ে লিখেই চলল সে। পাভেল তার সামনে একটা চেয়ারে বসে আকিমের এই উত্তরাধিকারীটির চেহারা নজর করতে লাগলো। সম্পাদকের পরনের শার্টটার গলার দিকে উঁচু বেড় দেওয়া। লেখাটা শেষ করে সে জিজ্ঞেস করলো, কি করতে পারি আপনার জন্য বলুন। পাভেল তার বৃত্তান্ত বলে বক্তব্য শেষ করলো। এখন এইটা করতে হবে কমরেড, পার্টি সভ্যের তালিকায় আমাকে ফের ঢুকিয়ে নিতে হবে, আর তারপরে রেল কারখানায় আমাকে পাঠাতে হবে। দরকারি নির্দেশ যা দেবার তা দিয়ে দিন। সম্পাদক তার চেয়ারে হেলান দিয়ে গা এলিয়ে বসল। আমরা অবশ্যই আপনাকে তালিকায় ঢুকিয়ে নেব, সে সম্বন্ধে বলার কিছু নেই, একটু ইতস্তত করে বলল সম্পাদক। কিন্তু কারখানায় আপনাকে পাঠানোটা একটু খারাপ দেখাবে। সেখানে সেবেতায়েব কাজ করছে, সে প্রাদেশিক কমিটির সভ্য। আপনার কাজের জন্য আমাদের অন্য কিছু দেখে নিতে হবে। চোখ দুটো কোঁচকালো কোচ্চাগিন। স্বেতায়েবের কাজে হস্তক্ষেপ করার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই, বলল সে। আমি আমার পেশায় ফিরে যেতে চাই, পার্টি সম্পাদক হিসেবে নয়। আর তাছাড়া আমার শরীরটা এখনো খানিকটা দুর্বল আছে বলে আপনাকে অনুরোধ জানাতে চাই, অন্য কোনো কাজে আমাকে দেবেন না। সম্মত হলো সম্পাদক। এক টুকরো কাগজে কয়েকটা কথা লিখে দিয়ে বলল, এটা কমরেড তুফতাকে দিন, সে সব ব্যবস্থা করে দেবে। কর্মী বিভাগে গিয়ে পাভেল দেখে তুফতা তার সহকারীকে খুব একচোট ধমক দিচ্ছে। 2-1 মিনিট দাঁড়িয়ে দাঁড়িয়ে উত্তেজিত কথা কাটাকাটি শুনল সে, কিন্তু ব্যাপারটা বহুক্ষণ ধরে চলার আশঙ্কা দেখে সে কর্মী বিভাগের এই বড় কর্তাটির বক্তৃতার তোড়ে বাধা দিয়ে বলে উঠল, আচ্ছা তুফতা, তোমার তর্কটা পরে কোনো সময় শেষ করো। এখন আমার কাগজপত্রগুলো ঠিকঠাক করে দেবার জন্য তোমার কাছে এই একটা চিরকুট। তুফতা কিছু বুঝতে না পেরে একবার কাগজটার দিকে একবার পাভেলের দিকে বড় বড় চোখে তাকাতে লাগলো। শেষ পর্যন্ত ব্যাপারটা ধীরে ধীরে স্পষ্ট হয়ে এলো তার মাথায়। আরে এ কি, দাঁড়াও দাঁড়াও, তাহলে মরণই তুমি শেষ পর্যন্ত? তালুতে জিভ ঠেকিয়ে আফসোসের আওয়াজ করে তুফতা বলল, কি করবে তাহলে এখন? লিস্ট থেকে তো তোমার নাম কাটা গেছে। আমি নিজেই তোমার কার্ড কেন্দ্রীয় কমিটিতে জমা দিয়েছি। আরো কি জানো, তুমি পার্টির আদমশুমারি থেকে বাদ পড়ে গেছো। কমসমল কেন্দ্রীয় কমিটির নির্দেশপত্র অনুসারে যারা আদমশুমারিতে তালিকাভুক্ত হয়নি তারা বরবাদ হয়ে গেছে। সুতরাং তুমি আবার নতুন করে একটা দরখাস্ত দাও, এছাড়া তোমার আর কিছু করবার নেই। তুফতার গলার স্বরে বোঝা গেল আর কোনো তর্ক চলবে না। ভুরু কোঁচকালো পাভেল। তোমার সেই সব পুরনো প্যাঁচ আবার খুঁজতে শুরু করেছো? হ্যাঁ, বয়সে তরুণ হলেও তুমি দেখছি আমাদের ওই ফেজখানার সবচেয়ে বুড়ো নোংরা ইঁদুরটার চেয়েও খারাপ। তোমার বয়স কত হবে বালতকা? লাফিয়ে উঠল তুফতা, যেন বোলতায় কামড়েছে তাকে। আমার কাছে বক্তৃতা ধারতে এসো না বলে দিচ্ছি। এই বিভাগের ভার আমার ওপর। নির্দেশপত্র জারি হয় মানবার জন্যই, অমান্য করবার জন্য নয়। ইঁদুর বলে যে অপমানটা আমাকে করলে তার জন্য টের পাওয়াবো তোমায়। শেষ কথাগুলো একটা শাসানির সুরে উচ্চারণ করে পাভেলের সঙ্গে তার সাক্ষাৎকার শেষ হয়ে গেছে এমন একটা ভঙ্গিতে হাত নেড়ে তুফতা খাম না খোলা চিঠিপত্রগুলো নিজের দিকে টেনে নিল। ধীরে ধীরে দরজাটার দিকে এগিয়ে গেল পাভেল।
তারপরে কি একটা কথা মনে পড়াতে টেবিলের কাছে ফিরে এসে তুফতার সামনে থেকে সম্পাদকের লেখা চিরকুটটা তুলে নিল। তুফতা সমস্তক্ষণ লক্ষ্য করে যাচ্ছে পাভেলকে। কর্মী বিভাগের কেরানি এই তুফতার চেহারায় একই সঙ্গে কেমন যেন একটা বিশ্রী আর হাস্যকর ভাব মেশানো। বুড়ো মানুষের মতোই বাচাল আর বদরাগী, বড় বড় কান দুটো তার যেন সবসময় উৎকীর্ণ হয়ে আছে। বেশ, ব্যঙ্গ ভরা শান্ত গলায় পাভেল বলল, যদি খুশি হয় তাহলে তোমার সংখ্যাতত্ত্বের হিসেব নিকেশে তালগোল পাকিয়ে ফেলার জন্য আমার বিরুদ্ধে অভিযোগ আনতে পারো তুমি, কিন্তু যারা আগে থাকতে কেতামাফিক নোটিশ না দিয়েই মরবে তাদের শাসন করার মতো কি ব্যবস্থা তুমি করতে চাও বলো দেখি। আর যাই হোক, খুশি হলেই লোকে অসুখে পড়তে পারে, কিংবা তেমন হলে মরতেও পারে যে কেউ, কিন্তু বাজি রেখে বলতে পারি নির্দেশপত্রে সে সম্বন্ধে কিচ্ছু বলা নেই। তুফতার সহকারীটি এতক্ষণে আর তার নিরপেক্ষতা বজায় রাখতে না পেরে উচ্চকিত হেসে উঠল, হো 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 হো। তুফতার পেন্সিলের শীষটা ভেঙে গেল। ছুঁড়ে ফেলে দিল সে পেন্সিলটা মেঝের ওপর। কিন্তু প্রতিপক্ষের কথার পাল্টা জবাব দেবার আগেই জনকতক লোক হাসতে হাসতে কথা বলতে বলতে দরজা ঠেলে ঘরে ঢুকে পড়ল। এদের মধ্যে একজন অকুনেব। পাভেলকে চিনতে পারার পর ওদের মধ্যে দারুণ উত্তেজনা, অসংখ্য প্রশ্নের বাণ ছোড়া হলো তার দিকে। কয়েক মিনিট বাদে আরেক দল তরুণ তরুণীর সঙ্গে ঘরে ঢুকলো ওলগা ইউরেনেভা। পাভেলকে ফিরে পাবার আনন্দ উত্তেজনায় আচ্ছন্ন হয়ে ওলগা অনেকক্ষণ তার হাতখানা চেপে ধরে রইল এবং পাভেলকে তার বৃত্তান্তটুকু ফের গোড়া থেকে সবটা বলতে হলো। কমরেডদের আন্তরিক আনন্দ, তাদের মন খোলা বন্ধুত্ব আর দরদ, উষ্ণ করমর্দন আর পিঠের উপর প্রীতি ভরা চাপড় পাভেলকে সেই মুহূর্তে তুফতার কথা ভুলিয়ে দিল। কিন্তু নিজের কথা বলার পরে যখন সে তুফতার সঙ্গে তার কথাবার্তা যা হয়েছে সব বলল, তখন সমবেত কণ্ঠে ক্রুদ্ধ মন্তব্যের একটা গুঞ্জন উঠল। ওলগা তুফতার দিকে এমন দৃষ্টিতে তাকালো যে সে তাকে ভস্ম করে ফেলবে। তারপরে সে ঢুকলো সম্পাদকের দপ্তর ঘরে। ওকুনেভ চেঁচিয়ে বলল, এসো সবাই, আমরা নেজদানভের কাছে যাই, সে ওর একটা ব্যবস্থা করবে। এই বলে পাভেলের কাঁধে হাত রাখলো সে। ওলগার পিছু পিছু তরুণ বন্ধুদের পুরো দলটি এসে ঢুকলো সম্পাদকের ঘরে। ওই তুফতাকে কাজ থেকে সরিয়ে দেওয়াই উচিত। ওকে বরং বছর খানেকের জন্য পানকাতবের অধীনে জাহাজ ঘাটায় মাল বোঝাইয়ের কাজ করতে দেওয়া হোক। ও একটা একগুঁয়ে আমলাতান্ত্রিক। তুফতাকে কর্মী বিভাগ থেকে খারিজ করে দেবার জন্য ওকুনেভ, ওলগা এবং আর সবাই দাবি তোলাতে মৃদু প্রশ্রয়ের হাসি হাসল প্রাদেশিক কমিটির সম্পাদক। কোর্চাগিনকে যে ফের পার্টিতে নেওয়া হবে সে সম্বন্ধে কোনো প্রশ্নই ওঠে না। ওলগাকে ভরসা দিয়ে বলল সে, ওকে এক্ষুনি একটা নতুন কার্ড দেওয়া হবে। তুফতা যে একটু বেশি রকমেরই কেটা দুরস্ত সে সম্বন্ধে আমিও তোমাদের সঙ্গে একমত, বলে চলল সে। ওইটাই ওর প্রধান দোষ, কিন্তু স্বীকার করতে হবে নিজের কাজের বেলায় সে অতটা অযোগ্য নয়। আমি যেখানেই কাজ করেছি সর্বত্রই কমসমল কর্মীদের সংখ্যার হিসেব নিকেশগুলো ছিল অবর্ণনীয় রকমের বিশৃঙ্খল অবস্থায়। কোনো একটা হিসেবের উপরেই ভরসা করা যেত না। আমাদের এখানকার কর্মী বিভাগে সংখ্যার হিসেবগুলো ঠিক অবস্থায় আছে। তোমরা নিজেরাই তো জানো, তুফতা প্রায়ই রাত জেগে কাজ করে। আমি তো ব্যাপারটাকে এইভাবে দেখি, ওকে যে কোনো সময়ই সরিয়ে দেওয়া যেতে পারে, কিন্তু ওর জায়গায় যদি এমন একজন হালকা স্বভাবের ফাঁকিবাজ ছেলেকে এনে বসানো যায় যে দলিলপত্র রাখার ব্যাপারে কিছুই জানে না, তাহলে আমাদের এখানে আমলাতন্ত্র বলে কিছু থাকবে না বটে, কিন্তু কাজের শৃঙ্খলাও বিশেষ কিছু থাকবে না। ওকে ওর কাজেই থাকতে দেওয়া যাক। আমি ওর সঙ্গে এ বিষয়ে ভালো করে কথাবার্তা বলবো, তাতে আপাতত সুবিধে হবে, না শোধরালে পরে দেখা যাবে। বেশ, থাকুকও। সম্পাদকের সঙ্গে একমত হলো ওকুনেভ। চল পাবলুসা, সোলেমনকায় যাই আমরা। আজ রাত্রে ওখানে সক্রিয় কমসমল কর্মীদের একটা সভা আছে। এখনো কেউ জানে না যে তুই ফিরে এসেছিস। আমরা যখন ঘোষণা করব এবার কোর্চাগিন কিছু বলবে, তখন সবাই কিরকম আশ্চর্য হয়ে যাবে একবার ভাব দেখি। মারা না গিয়ে তুই বড় ভালো কাজ করেছিস রে পাবলুসা। মরে গেলে আর তুই শ্রমিক শ্রেণীর কি কাজে লাগতিস। বন্ধুকে জড়িয়ে ধরে ওকুনেভ তাকে বারান্দা বেয়ে নিয়ে এলো। তুমি আসছো নাকি ওলগা? নিশ্চয়ই যাব।